হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা সেকেন্ড সেমিস্টারের রিকোয়েস্টেড ভিডিও। দেখো, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো বিভিন্ন রকম টপিক নিয়ে। আমি একে একে সমস্ত কিছুর ওপরেই ভিডিও বানাবো। তার মধ্যে তোমাদের মধ্যেই একজন আমাকে রিকোয়েস্ট করেছিল দুটো কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ডিসকাস করার জন্য, যেটা তোমাদের ওই ফুড হান্টিং অ্যান্ড গ্যাদারিংয়ের ওপর ডিপেন্ড করে তৈরি। এবং এই টপিকটা তোমাদের সবার কাছে খুব কমন একটা টপিক, যে আগেকার দিনে বা প্রাচীন যুগে মানুষ খাবার তৈরি করতো না, অর্থাৎ খাবার হান্টিং বা শিকার করে খেত, এবং গ্যাদারিং মানে কিছুটা জড়ো করে রাখতো ফিউচারের জন্য। তো এই যে প্রসেসেসগুলো, সেটা হচ্ছে প্রাচীনকালেই লক্ষ্য করা যেত এবং আদিম মানুষের কার্যাবলীর মধ্যে পড়তো। কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়েও কিন্তু এদের বেশ কিছু নিদর্শন দেখতে পাওয়া যায়। তো আজ আমাদের টপিক সেটার উপরেই ডিপেন্ড করে। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। যারা যারা এখনও পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি, তারা অবশ্যই জয়েন হয়ে দিও। তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। কেন তোমরা জয়েন্ট হবে জানো তো? কারণ যা কিছু আমি পড়াচ্ছি সমস্ত কিছুর ডিটেলস, মেনলি সমস্ত কিছুর যে নোটস পিডিএফ আকারে বা ইমেজ আকারে আমি কিন্তু সেখানে প্রোভাইড করে দিচ্ছি ফ্রি অফ কস্টে। তো যারা যারা সেগুলো কালেক্ট করতে চাও, ডেফিনেটলি জয়েন করে দিও। তো আজকের ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে, হোয়ার ডাজ দ্য হান্টার অ্যান্ড গ্যাদার শোন ম্যাক্সিমাম। দেখো, আমাদের পৃথিবীতে বহু প্রজাতির মানুষ বসবাস করে। তাদের জীবনযাত্রার ধরন থেকে শুরু করে সমস্ত কিছু কিছুটা যেমন ক্লাইমেটিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে, কিছুটা যেমন রিলিফের উপর ডিপেন্ড করে, কিছুটা তাদের আদিম প্রজাতির উপরেও ডিপেন্ড করে। তো এরকম পৃথিবীর বেশ কিছু স্থানে লক্ষ্য করে দেখা গেছে যে এখনও পর্যন্ত আদিম মানুষের কিছু নিদর্শন রয়ে গেছে। আদিম মানুষ মানে সেই পোশাক আশাক ছাড়া মানুষ থাকা, এবং তাদের সেই শিকারের প্রবৃত্তি, শিকার করে খাবার খাওয়ার স্টাইল, সমস্ত কিছুই বেশ কিছুটা এখনও পুরনো পর্যায়ের মতোই রয়ে গেছে। তো আজ আমরা সেই জায়গাগুলো সম্পর্কে জানব, এবং তাদের যে প্রজাতির নাম বা সেই উপজাতিগুলোর নাম কি সেটাও আমরা ডিটেলসে জানবো। দেখো, এখানে কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে আমি বেঙ্গলি ভার্সনে দিচ্ছি, নোটসে তোমরা ইংলিশ ভার্সন পেয়ে যাবে। তো ফার্স্টেই দেখো বলছে, মানুষের যে আদিম সংগ্রহ ভিত্তিক এবং শিকারী জীবন ধারাবাহিকতা প্রজাতির প্রবাহ বর্তমান পৃথিবীতেও বেশ কয়েকটি প্রতিকূল অঞ্চলের মধ্যে রয়ে গেছে। প্রতিকূল অঞ্চল মানে বুঝতেই পারছো, সেখানে মানুষের জীবনযাত্রার ধরনের উন্নতির বিশেষ কোনো সুযোগ পায়নি, তাই তারা সেই পুরনো পর্যায়েতেই রয়ে গেছে। যেমন নম্বর 1, আফ্রিকার কঙ্গো অববাহিকা এবং বুশল্যান্ড। আফ্রিকার কঙ্গো অববাহিকা আমরা সবাই জানি, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, কারণ সেখানে এতটাই ভেজিটেশন বা এতটাই বনভূমি রয়েছে, সূর্যের আলো দিনের বেলাতেও সেই জঙ্গল ভেদ করে প্রবেশ করতে পারে না। তার একটা উৎকৃষ্ট জঙ্গল হচ্ছে কঙ্গো নদীর যে কঙ্গো অববাহিকা অঞ্চল। সেই অঞ্চলে যে সমস্ত মানুষেরা বাস করে, যে প্রজাতির মানুষেরা বাস করে, সেটা হচ্ছে পিগমি ও বুশম্যান। এরা হচ্ছে এখনও সে আদিম প্রজাতির মধ্যেই পড়ে, যারা শিকার করে খায়, রান্না করে না, এবং কিছুটা খাবার সংগ্রহ করে রেখে দেয়। নাম্বার 2 বলছে, দেখো, তুন্দ্রা ও তৈগা জলবায়ু অঞ্চল। আমরা জানি এখানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে, যেখানে প্রায় সারা বছর বরফে ঢাকা থাকে এবং মাইনাসের নিচে টেম্পারেচার থাকে। সেই সমস্ত অঞ্চলে মানুষের জীবনের উন্নতি করা সত্যি খুব ডিফিকাল্ট। তো সেই কারণেই এখানে এই ধরনের মানুষের প্রজাতির লক্ষ্য করা যায়, যেমন এস্কিমো, তুঙ্গু, চাকচি, স্যামোয়েদ আর সুকাঘিয়াম। তো এই ধরনের মানুষগুলো যারা আজও এই প্রজাতির মধ্যেই পড়ছে। নাম্বার 3, মালয় অঞ্চল। সেখানেও সাকাই ও সেমং নামক উপজাতির মানুষদের দেখতে পাওয়া যায়। লাতিন আমেরিকার রেড ইন্ডিয়ানরা বেশ কিছুটা পর্যায়ে এরই অন্তর্গত। তারপরে হচ্ছে অ্যামাজন অববাহিকা, যেটা না বললেই নয়, সেখানে ক্যাগুয়া আর জিভোরা নামক কিছু প্রজাতির মানুষ রয়ে যাচ্ছে, যারা ওই আদিম জীবনযাপনের সাথেই অভ্যস্ত। আর আন্দামানের জারোয়া, এটা তোমরা অনেকেই জানো, কারণ অনেকেই আমরা আন্দামান ট্রাভেল করতে যাই, বেড়াতে যাই, এবং সেখানে গিয়ে একটা নির্দিষ্ট দ্বীপ বা কয়েকটা নির্দিষ্ট দ্বীপ আছে যেখানে মানুষের প্রবেশ নিষেধ, কারণ মানে সভ্য মানুষের প্রবেশ নিষেধ, বা আমাদের মতো যারা ট্যুরিস্ট তাদের প্রবেশ নিষেধ থাকে, কারণ সেই সমস্ত এলাকায় এই জারোয়ারা বসবাস করে, যারা সুযোগ এর অভাবে নিজেদের জীবনের সেভাবে উন্নতি ঘটাতে পারেনি, এবং তারা চায়ও না তাদের মানে এরিয়ার মধ্যে আমাদের মতো সভ্য মানুষের পদধূলি পড়ুক। ওকে, তো এই ছিল ফার্স্টটার কোয়েশ্চেনের অ্যান্সার। 2 মার্কসের কোয়েশ্চেন, তোমাদের এতগুলো পয়েন্ট ডেফিনেটলি লিখতে লাগবে না, এর মধ্যে যে কোনো 2 কি 4টে তোমরা মুখস্থ করে রাখবে, বাট
সবকটা পড়ে রেখো। যদি ইন্ডিভিজুয়াল পার্টিকুলার এরিয়ার নাম তুলে দিয়ে তোমাদের বলে এই অঞ্চলের যে সমস্ত হান্টার অ্যান্ড গ্যাদারার রয়েছে তাদের নামগুলো লেখো বা সেই প্রজাতির মানুষদের নামগুলো লেখো, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তো এটা ছিল ফার্স্ট কোয়েশ্চেন। এবার যাব আমরা সেকেন্ড কোয়েশ্চেনে। দেখো কোয়েশ্চেন কী বলছে, ডিসকাস দ্য রিসেন্ট পজিশন অফ হান্টার অ্যান্ড গ্যাদার সোসাইটিস। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং এবং তোমাদের প্রতিজনের জানার মতোই একটা কোয়েশ্চেন। দেখো বর্তমান দিনে সব দিক থেকে সব কিছুই এগিয়ে গেছে, আমরা সবাই সেটা জানি, কিন্তু এই যে প্রজাতিগুলো সম্পর্কে আমরা অলরেডি পড়লাম তারা কিন্তু সেই একই জায়গায় রয়ে গেছে। তো তার ফলে তাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, বা সামাজিক দিক থেকে তারা যে অনগ্রসর সেটা তো আর বলে দিতেই লাগে না। তো এই ধরনের কোয়েশ্চেন এলে কী ধরনের অ্যান্সার লিখবে এবং কতটা লেখা প্রয়োজন সেটা সম্পর্কে আজকে ডিসকাস করব। দেখো এখানে যেটা অ্যান্সার হিসাবে রয়েছে সেটা শুধুমাত্র সাম্প্রতিক পর্যায়ে বা সাম্প্রতিক সময়ে তাদের কি পরিস্থিতি সেটা, কিন্তু আমি তোমাদের রেফার করব এটা লেখার আগেও তোমরা অবশ্যই কিন্তু কারা কারা এই প্রজাতির অন্তর্গত, অর্থাৎ আগে যে 2 নম্বর মার্কসের কোয়েশ্চেনটা আমি আলোচনা করলাম তার কিছুটা অংশ বা কয়েকটা অন্তত প্রজাতির নাম এরিয়া বেসিসে লিখে দিলে খুব ভালো হয়, যেহেতু 5 মার্কসের কোয়েশ্চেন। ওকে, এবার দেখো এখানে যেটা বলা হচ্ছে যে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে সংগ্রহভিত্তিক অর্থনীতি আজও রয়েছে, মানে যারা এখনও পর্যন্ত ওই খাবার শিকার করে বা সংগ্রহ করে রেখে খায়, তাদের সেখানকার সমাজের বেশ কিছু পরিবর্তন এসছে বর্তমান দিনে। মানে আগে যতটা তারা আদিম ছিল, আজ কিন্তু তাদের মধ্যে বেশ কিছু পরিবর্তন এসছে। এই সমস্ত অঞ্চলে কি পরিবর্তন এসছে না, বেঁচে থাকার তাগিদে বন থেকে কাঠ সংগ্রহ করা আর তার বিনিময়ে বা বিক্রি করে সংসারের ভরণ পোষণ করা মানুষের অন্যতম প্রাচীন প্রবৃত্তি। তো উত্তর আমেরিকা ও ইউরোপীয় স্বর্ণবর্গীয় অঞ্চল মানে তৈগা এই ভিত্তিকে বিকাশ লাভ করেছে, মানে এই ভিত্তিকে তারা জীবন হিসাবে বেছে নিয়েছে এবং তারা নিজেদের এই প্রচেষ্টার মধ্যে দিয়ে নিজেদের যে আদিম সম্প্রদায়কে কিছুটা হলেও উন্নত করতে পেরেছে। এখানকার অধিবাসীরা জীবন ধারণের জন্য প্রধানত বনভূমির কাঠের ওপরই নির্ভরশীল। এখানকার বনভূমিতে এক জায়গায় একই ধরনের গাছ অনেক পাওয়া যায়, তাই কাঠ সংরক্ষণেও খুব সুবিধা হয়। এছাড়াও শীতকালে গাছ কেটে বরফ জমা নদীর ওপর ফেলে রাখতে হয়, গরমকালে যখন বরফ গলে যায় অটোমেটিক নদীর স্রোতে সেই কাঠগুলো নিচের দিকে নেমে আসে, তারই পরিবহনের কোনো খরচ লাগে না এবং নদীর খরস্রোতাকে জলবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগাচ্ছে। এই জলবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং সেগুলো দিয়ে বনভূমির শেষভাগে অনেক দেশই তার কাগজ ও কাগজের মণ্ড শিল্প কারখানাও স্থাপন করতে পারছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওরা কিন্তু নিজেদেরকে ডেভেলপ করার সুযোগ পাচ্ছে এবং সেই সুযোগের ওরা সদ্ব্যবহারও করছে। নেক্সট দেখো কি বলছে যে বনভূমিকে আমরা সবুজ সোনা বা গ্রিন গোল্ড বলে থাকি। উত্তর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলির বনজ সম্পদ সম্পর্কে একথা মানতেই হচ্ছে, কারণ বনভূমিতে এত প্রচুর মূল্যবান প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়, ঔষধি উদ্ভিদ, প্রাকৃতিক সম্পদ। এছাড়াও জমির প্রায় 85% বনভূমিতে ঢাকা। তো ফলে কি হচ্ছে, সেখানকার বনভূমিতে যে নরম কাঠ রয়েছে সেগুলোকে কাজে লাগানো, বনভূমিতে যেরকম বিভিন্ন রকম দামি দামি কাঠ রয়েছে সেগুলোকেও কাজে লাগানো, আবার সেগুলো দিয়ে মানুষ সেখানকার উন্নতি লাভ করছে। এই যে পুরো প্রসেসটা চলছে, তাহলে কি হচ্ছে, আদিম সম্প্রদায়ের যে হান্টিং একটা ব্যাপার ছিল, যে শিকার করা, তাতে খাবার জোগাড় করা, অ্যাকচুয়ালি কি তাদের হাতে টাকা ছিল না বা টাকার মূল্যটা তখন কেউই ইউটিলাইজ করতে পারেনি। বর্তমান দিনে তারা যখন সুযোগ পাচ্ছে সেগুলোকে কাজে লাগাচ্ছে এবং জীবনের উন্নতির জন্য দুটো পথকে তারা বেছে নিচ্ছে, এক বনের কাঠ আর এক বনজ সম্পদ, যেগুলো তারা বাজারে বিক্রি করে টাকা পাচ্ছে এবং সেই দিয়ে নিজেদের ভরণ পোষণ চালাবার চেষ্টা করছে। এছাড়াও বলছে দেখো, স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলিতে কাঠকে নানাভাবে ব্যবহার করা হয়। স্ক্যান্ডিনেভিয়ায় কয়লা পাওয়া যায় না, তাই কাঠের জালই জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তার মানে এখানে কাঠের চাহিদাটা কত, তো বনভূমি থেকে কাঠ সংগ্রহ করা হলে বা কাঠ যদি ওরা বিক্রি করে আদিম প্রজাতির ব্যক্তিরা, তাহলে তারা কি পাচ্ছে, অর্থ পাচ্ছে তার বিনিময়। তো এই সমস্ত পদ্ধতিতে বর্তমান দিনে যেমন একদিকে বনভূমির হ্রাস পাচ্ছে, যেটা একদিকে খুব নেগেটিভ, অন্যদিকে এই বনভূমিতে বসবাসকারী যে আদিম প্রজাতিরা রয়েছে, নয় তারা এটার সাথে খাপ খাইয়ে নিচ্ছে আর না হলে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই যে একটা পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক এবং সেই সম্পর্ককে বর্তমান দিন সমাজের সাথে নিজেকে ইউটিলাইজ করে সেই সমাজের সঙ্গে গ্রিপ করা বা খাপ খাইয়ে নেওয়ার যে একটা চেষ্টা চলছে, সেটাকেই
তোমাদের রিপ্রেজেন্ট করতে হবে এই অ্যান্সারটার মধ্যে দিয়ে, মানে এই কোয়েশ্চেনের অ্যান্সারটার মধ্যে দিয়ে। আশা করছি বোঝাতে পেরেছি। সাধারণত এই যে তোমাদের টপিকটা আছে আদিম প্রজাতির মানুষদের শিকার পদ্ধতি বা খাদ্য সংগ্রহের পদ্ধতি, সেখান থেকে এই দুটো টাইপের মানে এই ধরনের কোয়েশ্চেনই এসে থাকে যে কোথায় কোথায় এই ধরনের প্রজাতির মানুষ দেখতে পাওয়া যায়, তাদের জীবনযাত্রা কীরকম, তারা কিভাবে শিকার করে, তারা কিভাবে খাদ্য সংগ্রহ করে রাখে, বা কেন তারা জীবনে উন্নতি করতে পারেনি, বর্তমান দিনে তাদের সামাজিক পরিস্থিতি কীরকম। এই ধরনের কোয়েশ্চেনের বাইরে সাধারণত এই টপিকটা থেকে কোয়েশ্চেন আসে না। তো এই দুটো কোয়েশ্চেন নিয়ে তোমরা ডিসকাস করতে বলেছিলে, আমি ডিসকাস করে দিলাম। আশা করছি তোমাদের আর এই দুটো কোয়েশ্চেনের ওপর কোনো ডাউট রইল না। এছাড়াও যদি কোনো ডাউটস থেকে থাকে, যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয়ে থাকে, যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার না পেয়ে থাকো, ডেফিনেটলি আমাকে জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যদি তোমরা চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি আমার সুযোগ সুবিধা মতো বা আমি আমার স্বার্থ মতো তোমাদেরকে হেল্প করে দেবো। তো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার নেক্সট কোনো টপিক নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তোমাদের ইনভলভমেন্ট কিন্তু আমাকে এনকারেজ করে। সো ইউ হ্যাভ টু ইনভলভ উইথ মি। সো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। বাই।